হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাবার অফিসের গাড়ি করে বাসায় ফিরতেছি, এমন সময় হঠাৎ গাড়ির জ্যামে আটকে যায়। এমন সময় আমি গাড়ির গ্লাস খুলে বাইরের পরিবেশটা দেখলাম। তখন আমার পাশের গাড়িতে ভিতরে একটা মেয়ে দেখতে পাই। মেয়েটিকে দেখে তো আমি পুরা বাস খাইছি। ও থুকু, ক্রাশ খাইছি। টান টান এক জোড়া চোখ, মায়াবী দেখতে। একদম ওই চোখ জোড়া দেখলে যে কেউ তার চোখের প্রেমে পড়ে যাবে। অপরূপ সৌন্দর্যের অধিকারী আমি যেমন মেয়ে খুঁজছিলাম এতদিন, আমি আজকে আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি। পকেট থেকে ফোন বের করে মেয়েটির কিছু ছবি তুলে নেই। জ্যাম ছেড়ে যায়, যার কারণে মেয়েটির গাড়ি চলে যায়, আর মেয়েটিকে দেখতে পাইনি। রাতে খাবার খাইতেছি সবাই মিলে, তখন রহিম ভাই বলল তুমি নাকি আজকে কোনো মেয়েকে দেখে পছন্দ করেছো। আব্বু, তবে এখন পর্যন্ত যতটুকু মেয়েটি সম্পর্কে জানতে পেরেছি সেটা হলো মেয়েটি একজন গায়িকা। মেয়েটির নাম হলো অধরা। তা এখন কি করতে চাও তুমি? আব্বু, আমি যাকে জীবনসঙ্গী করতে চাই তার সম্পর্কে ভালো করে জানতে চাই, চিনতে চাই সে মানুষ হিসেবে কতটুকু ভালো। তাহলে কোনো উপায় বের করেছো? আব্বু, অধরা যেহেতু একজন গায়িকা, সেহেতু আমি ওর ড্রাইভার হিসেবে কিছুদিন থাকতে চাই, আমার পরিচয় গোপন রেখে। খুবই ভালো আইডিয়া। এই তুমি এগুলো কি বলো? দেশের 1 নম্বর টপ বিজনেসম্যানের ছেলে কিনা শেষমেশ ড্রাইভারের কাজ করবে? ভালোবাসার টানে অনেক কিছুই করতে হয়, তোমার মাথায় এত কিছু ঢুকবে না। আব্বু আম্মু সবকিছু ব্যবস্থা করতে বলো, রহিম কাকাকে বলে আগামীকাল থেকে আমি আমার মিশনে কাজ করব। ঢিলাঢালা পোশাক পরনে, চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো তেমন গোছালো নয়, দেখতে একদম পুরো গরিব ঘরের সন্তান বলে মনে হবে। তেমন পোশাক পরে অধরার বাসার সামনে দাঁড়িয়ে আছি। অধরার আব্বু আমাকে ভিতরে নিয়ে আসলো। ভিতরে প্রবেশ করার পর উপর থেকে অধরার নিচে সিঁড়ি বেয়ে নামতেছি আর বলতেছে, আব্বু, এই খ্যাত ছোট লোকটাকে পেলে কোথায়? ও আমাদের ড্রাইভার নাজমুলের পরিচিত। নাজমুল আর আসবে না, তাই ওরে তোর ড্রাইভার হিসেবে পাঠিয়েছে। ও হলো তরিকুল ইসলাম, যথেষ্ট ভালো ছেলে। ওকে রুম দেখিয়ে দাও, আমার বিকেলে প্রোগ্রাম আছে। ওরে আসরের পরে গাড়ি নিয়ে তৈরি থাকতে বইল। বিকেলবেলা ফ্রেশ হয়ে সাধারণ পোশাক পরে গাড়ি নিয়ে বের হলাম অধরার প্রোগ্রামে যাওয়ার জন্য। কিছুদূর যাওয়ার পরে এখানে গাড়ি ডাক, আমার বান্ধবী আমার সাথে যাবে। অধরার বান্ধবী যারা অধরার সাথে পিছনে বসলো। অধরা, এই হিরোর মতো দেখতে কিউট ড্রাইভারটি পেলি কোথায়? ছোট লোকদের কখনো প্রশংসা করতে নেই, সো চুপচাপ থাক। ভাই, আপনার নাম কি? তরিকুল ইসলাম। খুব সুন্দর নাম। কথা বলতে বলতে চলে আসি। গাড়ি থামিয়ে যখন আমি পিছনে দরজা খুলে দেখি, তখনই অধরা গাড়ি থেকে বের হতে গিয়ে আমার সাথে ধাক্কা খায় আর ঠাস করে আমার গালে চড় মারে। এই ছোট লোকের বাচ্চা, দেখি গাড়ির দরজা খুলতে পারিস না? সরি ম্যাম। তারপরে অধরাকে নিয়ে ভিতরে গেলাম। চুপচাপ চেয়ারে বসে থাকবি, কিন্তু কোনো কথা বলবি না। প্রোগ্রাম শেষ হওয়ার পরে যেন তোকে আমি এই জায়গায় পাই। অধরা এই কথা বলে উপরে চলে গেল। আমি সোজা বসা থেকে উঠে ওইখানের ম্যানেজারের রুমে চলে আসি। স্যার, আপনি এখানে, তাও আবার এই পোশাকে? একটি কাজের জন্য ছদ্মবেশে আছি। আপনি অধরাকে চেনেন কতদিন ধরে? অনেকদিন ধরে চিনি। মেয়েটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, তবে একটু অহংকারী। সে গরিবদেরকে একদমই সহ্য করতে পারে না। তবে কেন পারে না সেটা আমি বলতে পারি না। ধন্যবাদ আপনাকে। আর আমার পরিচয় জেনে কেউ যেন জানতে না পারে সেই দিকে খেয়াল রাখবেন। আমি ম্যানেজারের রুম থেকে বের হতেই যাকে দেখলাম অধরার ফ্রেন্ড যারা রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভাইয়া, একটি সত্যি কথা বলবেন? বলো। আপনি কি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান সিও তরিকুল ইসলাম? তুমি এগুলো কি বলতেছো? আমি এত বড় কোম্পানির মালিক হব কি করে বলো? বেশ সত্যি কথা বলুন। আমাকে হয়তো আপনি ভালো করে চেনেন না, কিন্তু আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি। আমি হলাম আপনার আদরের একমাত্র বোনের বেস্ট ফ্রেন্ড। তুমি যেহেতু সবকিছু জেনে গেছো, তাহলে আমার আসল পরিচয় যেন অধরা জানতে না পারে, কেমন? আমি এখানে কেন এসেছি তাও তোমাকে আমার বোন মনে হয় বলেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি কাউকে আপনার সম্পর্কে বলবো না। আমি তাহলে অধরার কাছে যাই। প্রোগ্রাম শেষ করে অধরাকে নিয়ে বাসায় চলে আসি। রাতে খাবার খেয়ে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে আসি। কিছুক্ষণ পরে গাড়ি বের করেন, কলেজে যাব। অধরাকে নিয়ে কলেজে চলে আসি। কলেজের বাইরে গাড়ি দাঁড় করিয়ে অধরাকে গাড়ি থেকে নামতে বলি। আমার ব্যাগ নিয়ে কলেজের ভিতরে আসুন। এইটাও আমাকে করতে হবে? ওই ছোট লোকের বাচ্চা, মুখে মুখে কোনো তর্ক করবি না। আমি আর কোনো কথা না বলে ওর পিছু পিছু ওর ব্যাগ নিয়ে কলেজের ভিতরে যাই।
অধরা ওর ফ্রেন্ডদের কাছে যায়। অধরার ফ্রেন্ডদের ভিতর থেকে, অধরা, এই খ্যাতটাকে কোথায় পেলি? এটাকে তো এর আগে কখনো দেখিনি। নতুন তাই দেখনি। কি হয় তোর? ড্রাইভার। শেষমেশ ড্রাইভারকে নিয়ে ফ্রেন্ডদের কাছে আসছো? সবাই হাসাহাসি শুরু করে দেয়। দেখুন, আমি হতে পারি ড্রাইভার, তবে আপনাদের মতো অভদ্র নয়। মানুষকে মানুষ বলে মূল্যায়ন করতে শিখেন। কি আমরা মানুষকে মানুষ বলে মনে করি না? আর তোর মতো ছোট লোকের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে? আমি কিছু না বলে চলে আসি। এভাবে প্রতিদিন কোনো না কোনো কারণে মার খেতে হয়। কেটে গেল 1 মাস। এখন পর্যন্ত আমি অধরার ভিতরে অহংকার ছাড়া আর কিছুই দেখলাম না। এইরকম মেয়েকে আমি ভালোবাসি, এটা ভাবতেও এখন অবাক লাগে। আগামীকাল 2 দিন পর অধরার জন্মদিন। আমি চিন্তা করছি ওই দিন ওকে প্রপোজ করব। যা হবার হবে পরে। বিকেলবেলা অধরা আমার রুমে এসে বলে এখনই গাড়ি বের করতে হবে, মার্কেটেতে যাবে। অনেকগুলো মার্কেট করে আমি তাকে নিয়ে বাসায় চলে আসি। সকালে তার একটা প্রোগ্রাম ছিল, তখন আমিও ভিতরে প্রবেশ করে ওর পার্স ব্যাগটি দেওয়ার জন্য, কেননা ও ভুলে গাড়িতে রেখে আসছিল তাই। যখন অধরাকে ব্যাগটি দিব তখন পিছন থেকে কে যেন আমাকে ধাক্কা মারে। তারপরে আমি টাল সামলাতে না পেরে অধরার উপরে পড়ে যাই। অধরার উপর থেকে উঠতেই, সরি, আসলে তোর মতো গেউ লোকের সাহস কি করে হয় আমাকে টাচ করার? সুন্দরী মেয়ে দেখলেই তার সাথে টিচ করতে মন চায়। এখানে দাঁড়িয়ে আছে অনেক মানুষ, তাদের সবার সামনে আমাকে অনেক কথা বলে অপমানিত করলে অধরা। আমার চোখে পানি এসে যায়। ওর কথাগুলো আমি কিছু না মনে করে একটা হোটেলে চলে আসি। ফোন অফ করে রুমে বসে আসি। ভাবতেছি, হায় রে মানুষ, যার টাকা নেই তার কিছুই নেই, তাকে সমাজের কতটা যে অবহেলা সহ্য করতে হয় সেটা একমাত্র সেই বোঝে। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে না, সবসময় সমান সমান। বিজ্ঞানের ভাষায় কম্বিনেশন অফ আনন্দ। একজনকে চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হয়, আর এটাই হলো বাস্তবতা। রাতের জন্য একটি রুম ভাড়া নিলাম। রাতে খাবার খেয়ে দিলাম 1 ঘুম। অন্যদিকে অধরা বিকেলে বাসায় গিয়ে, আব্বু, তুমি কেমন ড্রাইভার রেখেছো যে সে আমাকে রেখে চলে এসেছে? এইসব ছোট লোকদের কখনো চাকরি দেওয়া একদমই ঠিক না। তুই কি কিছু তাকে বলেছিস? তারপরে অধরা ওর আব্বুকে সব খুলে বলে। তুই বড় ভুল কাজ করেছিস। ছোট লোকটাকে যা বলার বাসায় এনে বললে তো আর তোকে কষ্ট করে আসতে হতো না। এখন ফ্রেশ হয়ে রেস্ট নে। আগামীকাল তোর জন্মদিন, সব কাজ আমি লোকদের করতে বলেছি। তবে ছোট লোকটা গেল কোথায়? ওরে ফোন দিলাম অনেকবার, বারবার বন্ধ বলতেছে। একবার বাসায় আসুক, তারপরে ওরে উচিত শিক্ষা দেব। আজকে অধরার জন্মদিন, কিন্তু আমি যাব না। আমি ওরে একটা গিফট দিব, আর সেটি একজনের মাধ্যমে। ওখানে গেলে আমার আব্বুর অনেক সম্মানের হানি হতে পারে। ও যদি আমার বাবার সবার সামনে অপমানিত করে তবে সেটা আমার আব্বু কখনো মেনে নেবে না। অধরার জন্মদিনের সকল কার্যক্রম শেষে রাতে যখন রুমে এসে এক এক করে গিফটের প্যাকেট খুলতেছে আর দেখতেছে, তখন একটি প্যাকেট খুলে ও অবাক হয়ে যায়। কেননা একটি গরিব ছোটলোক ছেলে কি করে এত দামি পায়েল গিফট করলো। পায়েলের পাশে রাখা আছে একটি মেমোরি কার্ড, তার সাথে একটা চিঠি। অধরা অধিক আগ্রহে মেমোরি কার্ডটি ফোনে রাখে। তাতে দেখতে পায় গতকাল ঘটে যাওয়া ভিডিও। ও অবাক হয়ে যায় ভিডিওটি দেখে। আমি ভুল বুঝে একজন বিনা অপরাধীকে দোষী করে অনেক অপমান করলাম। অধরা এবার চিঠিটা পড়া শুরু করলো। প্রিয় অধরা, আশা করি এখন খুব ভালো আছো। আমার মতো ছোট লোককে আজকে তোমার জন্মদিনে দেখতে পাওনি, তাই হয়তো অনেক খুশি হয়েছিলে। এতক্ষণে হয়তোবা গতকালের ভিডিওটি সম্পূর্ণ দেখছো। আমার জন্য এখন তোমার মনে অনুশোচনা বোধ হবে। এই ছোট লোকটার জন্য কোনো অনুশোচনা বোধ মনে করো না। তবে একটি কথা মনে রাখবে, গরিবরাও কিন্তু মানুষ। তাদের পরিশ্রমের ফলে তোমরা আজ এত দামি পোশাক, গাড়ি বাড়ি থাকতে পারতেছ। তাদেরকে ন্যায্য সম্মানটা দিবে। গরিবদের সাথে কখনো খারাপ ব্যবহার করো না। আজকে তোমার অনেক কিছু আছে, তবে মনে রেখো, মৃত্যুবরণ করলে সঙ্গে সঙ্গে কিছুই যাবে না। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। সো এত কিসের অহংকার করো বলো তো? তোমার কাছে গিয়েছিলাম মনের কথাটা বলতে, সেটা না হয় বলাই থাক। মানুষকে বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটা খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। আমি না হয় তোমার অপেক্ষায় থাকলাম। ভালো থেকো, আর আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। আল্লাহ হাফেজ। এটা আমি করলাম? আমি এখন কি করব? কোথায় পাবো ওকে? আমাকে যে করেই হোক না কেন তাকে খুঁজে বের করতে হবে। সকালে আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমাদের বাসায় চলে আসি। সবার সাথে কথা বলে রুমে চলে আসি। এমন সময় অধরার ফোন। 2বার ফোন দেওয়ার পরে আমি ফোনটা তুললাম। ফোনের ওপাশ থেকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সেদিনের জন্য সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি। আব্বু বড় করেছে
যার জন্য নিজের মতো করে বড় হয়েছি। আব্বু তেমন শাসনও করেনি, যার জন্য আমি ভুল পথে ছিলাম, মানুষকে সম্মান দিতে শিখিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কান্না ভেজা কণ্ঠে কথাগুলো বলল। আমি সেগুলো সব ভুলে গেছি। তাহলে বলেন আমাকে মাফ করেছেন? ওকে। এখন তাহলে তাড়াতাড়ি আমাদের বাসায় আসুন, আমি কলেজে যাব, সময় 10 মিনিট, কথাটা মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। কোনো রকমে তৈরি হয়ে একটি রিক্সা নিয়ে অদরার বাসায় চলে আসি। অদরা গেটের সামনে দাঁড়িয়েছিল, দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করতেছে। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার জন্য। কেন? সেটা আপনার না জানলেও চলবে আপাতত। আমি গাড়ি বের করে কলেজে আসি। কলেজে আসার পরে অদরার ফ্রেন্ড। আজকেও তুই অধরা ছোট লোকটাকে নিয়ে আসছিস? বড়দের সম্মান দিয়ে কথা বলো। আমি তো অদরার ব্যবহার দেখে অবাক, এত তাড়াতাড়ি কিভাবে পরিবর্তন হলো। আমি চোখে আবার ভুল দেখছি না তো? হাতে চিমটি দিলাম, ব্যথা পেলাম। এর মানে সত্যি? অধরা, তুই সামান্য একজন চাকরের জন্য আমার সাথে তর্ক করতেছিস? ও আমার চাকর নয়, তার আরো একটা পরিচয় আছে, সেটা কিছুদিন পরে জানতে পারবি। কথাটি বলে অদরা ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে আসার সময় কলেজের ক্যাম্পাসে কিছু সিনিয়র ছেলেরা অদরাকে ডিস্টার্ব করে। চলো না কোথাও ঘুরতে যাই, খুব রোমান্স হবে, যা তুই কল্পনা করতে পারবে না। তোদের লজ্জা করে না এসব কথা বলতে? এত বড় সাহস শালি, তুই আমাদের গায়ে হাত তুলিস? এই তোরা ওকে তুলে নিয়ে চল। কলেজের গেটের সামনে আসার পরে ওরা যাকে দেখলো তাকে দেখে ওদের লিডার অবাক, কেননা গেটের সামনে দাঁড়িয়ে আছে ওর বড় ভাইয়ের বন্ধু, মানে আমি। রানা, তুই এটা কি করতেছিস? ভাইয়া ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আর এমনটা হবে না। ভাইয়াকে কিছু বললেন না প্লিজ। এমন যেন আর করতে না দেখি, কথাটি মনে রাখিস। তোরও তো বাসায় মা বোন আছে, তাই এগুলো মাথায় রেখে যা করার করবি। রাতে বাসায় দেখা করিস আমার সাথে, তোর সাথে কথা আছে। ওকে ভাই। রানা চলে গেল। ওর সাথের বাকি লোকেরা বলল, তুই এত বড় মুরগিটাকে ছেড়ে দিলে কেন? আর উনি বাকে ছেলেটি তরিকুল ভাইয়া, আর সে হলো। এত রাত অবধি ও কি করে বাতি জ্বালিয়ে? ঘুম তো আসতেছে না বিয়ের চিন্তায়। তরিকুল চিঠিতে ভালোবাসার কথা বলে, এখন তো আর বলতেছে না ভূতটার ভালোবাসার কথা। গিয়ে দেখি তো রাতে মহারাজ কি করে। আমার রুমের সামনে এসে অদরা দেখতেছে যে আমার হাতে ইংরেজি নোবেল বই। ও বলল যে ও নাকি পড়াশোনা করেনি, তাহলে ও ইংরেজি বই পড়তেছে কেমন করে, তাও আবার নোবেল বই। আমাকে কিছুদিন ওকে নজরে নজরে রাখতে হবে। চান্দু, একবার শুধু তোমাকে পাই, তারপর দেখো কি করি তোমাকে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ ছাদে গিয়ে আব্বুর সাথে কথা বলে নিচে আসি। নিচে এসে দেখি সবাই খুব ব্যস্ত আছে, কোথাও হয়তো বা এখন যাওয়ার জন্য রেডি হবে। তরিকুল নাস্তা করে গাড়ি বের করো। জিসান আর অধরা ওদের বিয়ের মার্কেট করতে যাবে এখন। ওর না গেলে হবে, আমি আর অধরা দুজনে যেতে পারবো। আমাদের সাথেও যাবে, এখানেই কথা শেষ। ঠিক আছে, ওকে নিয়ে তারপরে যা। আমি খাবার খেয়ে ড্রেস পরে গাড়ির কাছে আসতেই জিসান বলতেছে, কিরে ছোট লোকের বাচ্চা, তোর কোনো ভালো পোশাক নেই যে এইসব ফুটপাতের পোশাক পরে বের হয়েছিস? তোর জন্য আমার এখন কেমন জানি লাগছে। চুপ করে আছি আর মনে মনে বলতেছি, তোর মতো জিসান তো আমার হাতের ময়লা। আমি চাইলে এখন তোর সামনে থেকে অদরাকে নিয়ে যেতে পারি, তবে যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় সে ভালোবাসার কোনো মোহ থাকে না, যার জন্য আজ আমি এই পরিস্থিতিতে আছি। গাড়ি নিয়ে বের হই। কিছু দূর যেতেই অদরা গাড়ি থামাতে বলে। গাড়ি থামানোর পর যারা রাস্তার দাঁড়িয়েছিল ও গাড়িতে উঠতে গিয়ে ঘটল আরেক ঘটনা। যারা বসবে সামনে আমার সাথে, অদরা বলতেছে তুই পিছনে আয়, আমি সামনে বসবো। জিসান বলতেছে অদরা তুমি আমার সাথে বসো, আর যারা তুমি সামনে বসো। শেষমেশ যারা আমার কাছে বসলো। কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি কেমন আছো? ভালো। ওর সাথে কথা বলতে বলতে চলে গেলাম মার্কেটে। মার্কেটের সামনে গাড়ি পার্ক করে দেখি যে ফারিয়া দাঁড়িয়ে আছে। যারা গিয়ে ফারিকে জড়িয়ে ধরে। ফারিয়া আমাকে দেখে রাগি মোটে আমার দিকে তাকায়। আমি কিছু না বলে দাঁড়িয়ে থাকি, আর ওরা সবাই ভিতরে মার্কেটে চলে যায়। আমি সবার শেষে মার্কেটের ভিতরে প্রবেশ করি। আমাকে দারোয়ান দেখা মাত্রই সালাম দেয়। আমি ভিতরে গিয়ে ফারিয়ার জন্য একজোড়া পায়েল পছন্দ করি। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখে। আমি পিছনে তাকিয়ে দেখি যে ফারিয়া দাঁড়িয়ে আছে। ভাইয়া, এই কার আমার জন্য? দেখ তোর জন্য পছন্দ হয় কিনা। আমার খুব পছন্দ হয়েছে। আমার একটা জিনিস লাগবে ভাইয়া। কি লাগবে বল? একটি কলার হার লাগবে। তোর অ্যাকাউন্টে টাকার অভাব আছে নাকি যে আমাকে কিনে দিতে হবে? এত টাকা দিয়ে কি করবি? যা বলেছি সেটা করো, আর আমার টাকা আমি কি করব তা তোমাকে বলতে হবে না।
তুই এখান থেকে তোর নেকলেস নিয়ে তাড়াতাড়ি যা, অদরা দেখে ফেলে সমস্যা হতে পারে অনেক। ফারিয়া খুশি মনে নেকলেস নিয়ে চলে গেল। ভাই, আপনার বোনের জন্য আপনার ভালোবাসা দেখে অনেক ভালো লাগলো আজকে আমার কাছে। বোনদেরকে সবসময় সবচাইতে বেশি ভালোবাসবেন। ওরা যতটা হাসি খুশি থাকার বাবার বাড়িতেই থাকে। সকল ভাইদের কাছে তার বোন হলো তার কলিজা বা হৃৎপিণ্ড। ভাই বোনের সম্পর্ক মানে অনেক স্মৃতি, মান অভিমান, মনের কথা বলা আর ছোটোখাটো খুশি মুহূর্ত দিয়ে যে সম্পর্কে গড়ে ওঠে তা হলো ভাই বোনের সম্পর্ক। একটি কথা মনে রাখবেন ভাই, মেয়েরা কিছু পারুক আর না পারুক, তারা নিজের ভাইকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। দোকানদারকে টাকা দিয়ে মার্কেট থেকে বের হয়ে গাড়ির কাছে ছুটে আসি। কিছুক্ষণ পর অদরার সবাই মার্কেট শেষ করে চলে আসে। আমার কাছে আসতেই, ওই ছোট লোকের বাচ্চা, দাঁড়িয়ে কি দেখছিস? তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে এইগুলো গাড়ির ভিতরে ঢোকা। আপনাকে মনে হয় আপনার বাসা থেকে কোনো শিক্ষা দেয়নি কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় তা? এতক্ষণ কিছু বলিনি, তুমি অধরার ফ্রেন্ড বলে তাই। তা না হলে কি করতেন? তা না হলে বোঝাতাম কি করে ছোট লোকেরা কেমন করে গলা উঁচু করে আমার মতো লোকের সাথে কথা বলে। আপনার মতো জিসানকে কিনতে আমার একটা ফোনই যথেষ্ট। সবাই থামো, আর ড্রাইভার গাড়ি চালু দাও। ফারিয়া, বাসায় পৌঁছে ফোন দিস। সবাইকে নিয়ে বাসায় চলে আসি। বিভিন্ন কাজের মাধ্যমে কেটে যায় 2 দিন। রাতে অদরা রুমে বসে গান গাইতেছে একা। তখন ওর আব্বু রুমে গিয়ে বলতেছে, আগামীকাল জিসানের পরিবারের সবাই আসবে। আমি এই বিয়ে করব না। আমি বিয়ে করলে তারিকুলকে করব, আর কাউকে আমি বিয়ে করতে পারবো না। তুই শেষমেশ একজন ড্রাইভারকে পছন্দ করলি। তাতে কি হয়েছে? কোনো কাজকে কখনো ছোট করে দেখতে হয় না। তুমি আমার বিয়ে আমার ভালোবাসার মানুষের সাথে দিলে তোমার মেয়েকে দেখতে পাবে, তা না হলে বিয়ের দিন তোমার মেয়ের লাশ পাবে। অদরার আব্বু কিছুক্ষণ ভেবে মেয়ের কথায় রাজি হয়ে যায়। তোর কথাই রাখলাম, তবে জিসানের আব্বু আসুক, তারপরে আমি তাকে বুঝিয়ে বলবো নে। অদরার আব্বু অদরার রুম থেকে বের হয়ে জিসানের রুমের ভিতরে প্রবেশ করে। আপনি এত রাতে আমার রুমে কেন? আমাকে ফোন দিলেই তো আমি নিচে থেকে আপনার রুমে যেতাম। জিসান, তার জন্য সেটা বলিনি। অদরা তোমাকে বিয়ে করতে চায় না ছোট লোকটার জন্য। এখন এই বাসা থেকে ছোট লোকটাকে সকালের ভিতরে তাড়িয়ে দিতে হবে। আপনি যেভাবে বলছেন সেভাবে কাজ হবে না। ওকে অধরার চোখে দোষী বানিয়ে অধরার মাধ্যমে বাসা থেকে বের করতে হবে, যাতে করে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাহলে কি করবে? সেটি আগামীকাল সকালে নিজের চোখে দেখতে পারবেন। এখন রুমে গিয়ে নিশ্চিন্তে ঘুমান। বিষয়টা আমি দেখছি কি করা যায়। সকালবেলা জিসানের চিল্লাচিল্লিতে বাসা সবার আরামের ঘুম হারাম হয়ে যায়। অধরা তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে নিচে ছুটে আসে। কি হয়েছে যে এত চিল্লাচিল্লি করতেছো এই সাত সকালে? কি আর হবে, আমার ভাগ্য থেকে 1 লক্ষ টাকা দেখছি না। টাকা এই বাসা থেকে কোথায় গেল? ভালো করে খুঁজে দেখো। ভালো করে না খুঁজে কি আমি আর চিল্লাচিল্লি করছি? এটা মনে হয় ছোট লোকটার কাজ। ও টাকার লোভ সামলাতে না পেরে এমনটা করেছে। ও এমন মানুষ নয়। ও রুম চার্জ করলেই তো বোঝা যাবে ও কেমন। ঠিক আছে, তুমি গিয়ে করো। সবাই নিচে দাঁড়িয়ে আছে আর জিসান গিয়ে আমার রুম সার্চ করতে লাগলো। আমার ব্যাগ থেকে টাকা বের করে নিয়ে আসে। দেখলে তো অধরা, তোমার ভালো মানুষটি সামান্য কিছু টাকার লোভ সামলাতে না পেরে চুরি করেছে। আমি এই বিষয়ে জানি না, বিশ্বাস করুন ম্যাম। তোকে আমি অনেক ভালোবাসতাম, আর তুই কিনা আমাদের বাসার টাকা চুরি করলি? তোর এত যদি টাকার প্রয়োজন ছিল তাহলে আমাকে বলতি, আমি তোকে টাকা দিতাম। বিশ্বাস করুন আমি। অধরা ঠাস ঠাস করে কতগুলো চোর মারে আমাকে। তোদের মতো ছোট লোকদের মুখে আমাকে আর ম্যাম বলে রাখবি না। জিসান, ওকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। জিসান আমাকে মারতে মারতে বাসা থেকে বের করে দেয়। সত্যের জন্য সবকিছু ত্যাগ করতে হলো, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করে চলে না। কিন্তু আজকে তার সব উল্টো হলো আমার সাথে। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করা চাইতে সিংহের মতো একদিন বাঁচা ভালো। আর এরকম ভাবে নয়, এখন থেকে সবাই দেখবে অন্য এক তরিকুলকে। অর্থ মানুষকে পিশাচ করে তোলে, আমার অর্থই মানুষকে মহৎ করে তোলে। যেমনটা আজকে জিসান আমার সাথে অধরার বাবার সম্পত্তির জন্য করলো। সত্যিকারের ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়া খুবই কষ্টের। যাই হোক, আমরা মন থেকে চাই বিধাতা হয়তো তাকে অন্য কারোর জন্য ঠিক করে রেখেছে। তাই যে যাওয়ার গেছে তাকে নিয়ে কষ্ট না পেয়ে তাকে ভুলে সবার সাথে সকল স্মৃতি ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। এই কাজটি যে করতে পারবে সে হলো একজন সার্থক মানুষ বা সফল প্রতিষ্ঠিত মানুষ। রাস্তা দিয়ে আনমনে হাঁটতেছি আর কথাগুলো মনে মনে বলতেছি। কোনো কিছু না ভেবে হাসপাতালে চলে আসি। সেখান থেকে কিছু মেডিসিন নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পরে আম্মু বলতেছে, কি রে তুই একা আসছিস কেন? বৌমা কই?
আমি কিছু না বলে রুমে চলে আসি। ফারিয়া, তোর ভাইয়ের কি হলো? কোনো কথা না বলে মুড অফ করে রুমে চলে গেল। আমি কেমন করে কি বলবো? আব্বু বাসা আসলে সব জানতে পারবো অনেক। দুপুরে সবাই খাবার খেতে বসেছি, তখন তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? বাসা আসার পর থেকে নাকি চুপ করে আছিস? কিছু হয়নি। সত্যি করে বল, কি হয়েছে? তারপরে আমি আব্বুকে সবকিছু খুলে বলি। এত বড় সাহস ওই মেয়ের আমার ছেলের গায়ে হাত তুলে আবার মিথ্যা অপবাদ দেয়? ওকে তো আমি... কিছু করবে না তুমি? আব্বু, আমি কিছুদিন পর অফিসের কাজে সময় দিতে চাই, আর কখনো অধরার কথা মুখেও নেব না। এরপর থেকে শুরু হলো আমার জীবনের এক নতুন অধ্যায়। এমন কোনো রাত যায়নি যে অধরার জন্য আমি কান্না করিনি। চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি। কারণ হলো পৃথিবীতে অনেক রকমের পানি থাকলে একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানো কতটা কষ্টকর। সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকা আর রাত হলো বাসায় ফেরা, এমন করে চলে গেল 1টি বছর। প্রতিদিনের মতো আজকেও অনেক রাত করে বাসায় আসার পরে, এত রাত করে বাসায় আছিস কেন? সবার সাথে সময় কাটাই, তাই নিজের কাছে কখনো একা মনে হয় না। তোমাকে নিয়ে 2 দিন পরে মেয়ে দেখতে যাব, কথাটি মাথায় রেখো। এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। তুই বিয়ে না করলে তোর বাপ করবে বিয়ে। তবে তাকেই করাও, তবেই তো তোমার জন্য একজন সতীনে দেখা পাবে। এতই যখন শখ তোমার সতীনের সাথে সংসার করার। দেখছো হতছাড়া কথা কাণ্ড। ও আমাকে বলে কি? কেন কথা হবে না? ও আগামীকাল থেকে বরিশালের অফিসটাকে দেখাশোনা করবে কিছুদিন। ওইটাই সমস্যা দেখা দিছে। নতুন কিছু লোক লাগবে, আর কিছু কাজ শেষ করতে প্রায় 1 মাস সময় ওর লাগবে। তারপরেই ওর বিয়ে, ডিসিশন ফাইনাল। তখন তুমি কি করবে? মানে আম্মু যেটা বলছিল এই কথা বলে চলে আসি আমি আমার রুমে। এটা তুমি কি করলে? ওর 1 মাসের জন্য বরিশালে পাঠালে কেন? অথরা ওর সব হারিয়ে আমাদের অফিসে কাজ করে। ও তো আর আমাকে চিনতে পারেনি। আমি ওর সাথে কথা বলে সব জানতে পারি, আর ওরে তরিকুলের জন্য প্রাইভেট সেক্রেটারি হিসেবে জয়েন করি। ও আমাদের অফিসে প্রায় 8 বা 9 মাস যাবৎ চাকরি করে। ম্যানেজারের কাছ থেকে যতটুকু শুনে বুঝলাম ও মেয়ে হিসেবে খুবই ভালো। ওরা যদি দুজন এক হয়, সেজন্য আমি তরিকুলকে বরিশালে পাঠাবো। ফারিয়ার জন্য কি ছেলে দেখছো, নাকি তাকেও এখন থেকে অমন ভাবে করে রাখবে তোমার ছেলে মতো করে? এত প্যারা আর ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে কিছুক্ষণ হাঁটাচলা করে বাসায় এসে খাবার খেয়ে নেই। সকালের নাস্তা খেয়ে সব কিছু নিয়ে 10টার সময় হেলিকপ্টারে করে বরিশালের উদ্দেশ্যে রওনা দেই। আজ পর্যন্ত আমার আসল পরিচয় আমাদের সকল অফিসের ম্যানেজাররা ছাড়া আর কেউ জানে না। আমি হেলিকপ্টারে বসে বাইরে প্রকৃতি দেখতেছি আর আনমনে গজল শুনতেছি। যখন আমি একা থাকি তখন গজল শুনি। অন্যদিকে আব্বু সকল ম্যানেজারদেরকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিতে বলতেছে। আব্বু প্রথম অফিস হলো বরিশালের অফিসটি, তাই সে একমাত্র ছেলেকে এই জায়গায় বসে সবার মাঝে পরিচিত করে দিতে চায়, আর মুখোশের আড়ালে রাখতে চায় না তার ছেলে পরিচয়। বরিশালের সকল জায়গায় অনেক সুন্দর করে সাজানো কাজ চলতেছে। বাংলাদেশের 1 নম্বর বিজনেসম্যানের একমাত্র ছেলে পরিচয় করে দিবে সকলের মাঝে, তাই এত আয়োজন করা স্বাভাবিক বলেই চলে। ম্যানেজারের অফিসে সকলে মিটিং রুমে ডাকেন। আপনাদের সকলের জন্য একটি খুশি খবর আছে, আর সেটি হয়তো আপনারা সবাই জেনে গেছেন। আমাদের এই কোম্পানির নতুন সিওর সাথে আগামীকাল তার বাবা পরিচয় করিয়ে দিবেন, তাও আমাদের এই বরিশালে বসে। আপনারা আগামীকাল সকলে সুন্দর পোশাক পরে আসবেন। স্যার কিছুদিন, বিশেষ করে অদারা, তুমি হলে স্যারের পার্সোনাল সেক্রেটারি, সো বুঝতেই তো পারছো তোমার উপর কত কিছু নির্ভর করছে। স্যার, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ। আমি বরিশালে এসে আমার বাসার ছাদের উপরে নামি। আমাদের এই বাসার উপরে হেলিকপ্টার নামার মতো সব কিছু করা ছিল আগেই। বাসার ভিতরে প্রবেশ করতেই আব্বুর ফোন আসলো। বাবা, তুই কারোর সাথে আজকে দেখা করব না অফিসের। আমরা আগামীকাল আসতেছি বরিশালে তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তোকে এখন সবার সামনে আসতে হবে। এখন তুই না করিস না বাবা। তুমি যেটা ভালো মনে করো। আমি ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে কিছুক্ষণের জন্য রেস্ট নিলাম। কিছুক্ষণ ফোন নিয়ে ঘাঁটতেছি, এমন সময় আমার ফ্রেন্ড রাতুলকে দেখতেছি অনলাইনে। ওর বাসা বরিশালে, তাই ওরে হোয়াটসঅ্যাপে ফোন দিলাম। কিছুক্ষণ কথা বলার পরে ওকে বললাম বিকেলে ঘুরতে বের হব। আমাকে কেউ যেহেতু এখানকার চিনে না, তাই সাধারণভাবে বের হলে কেউ সন্দেহ করতে পারবে না। বিকেলে ওর সাথে ঘুরতে চলে আসলাম নদীর ধারে। নদীর ধারে সবচেয়ে ঘোরার মতো অন্যতম জায়গা হলো 30 গোডাউন। এখানকার পরিবেশটি একদম মন জোড়ানোর। যে কোনো মানুষ আসলেই তার মন মুহূর্তেই খুশিতে প্রফুল্ল হয়ে যাবে। এই জায়গাটি বাস্তবে অনেক সুন্দর, যার জন্য এই জায়গাটির নাম বললাম আপনাদের।
যাদের বাসা তাদের ভিতরে, যারা বরিশালে এই জায়গাটি ঘুরতে গেছেন তারাই একমাত্র জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে পেরেছেন। অনেকক্ষণ নদীর পাড়ে ঘুরে বাসায় চলে আসি। রাতে রুমে না বসে থেকে একটু ছাদে গেলাম। আব্বু বলেছিল যে আমাদের এখানকার অফিসের আমার পার্সোনাল সেক্রেটারি নাকি আমাদের এই বাসায় 3য় তলায় থাকে। রাতে নাকি সে আমার সাথে দেখা করতে আসবে। তার সাথে ছাদে বসে কথা বলা যে ভালো হবে, তার সাথে কথাও বলা হবে, অন্যদিকে খোলা আকাশের মুহূর্তটা উপভোগ করা হবে। আমার পার্সোনাল সেক্রেটারির ছেলে নাকি মেয়ে তার আদৌ আমি জানি না। আমি ছাদে গিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে বসে বসে গজল শুনতেছি। তার কিছুক্ষণ পরে কেউ একজন পিছনে থেকে সালাম দেয় আমাকে। আমি পিছনের দিকে ঘুরে বসতেই যাকে দেখলাম তাকে দেখে আমার মাথাটা গরম হয়ে যায়। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তবে দেখতেছি? তার জন্য হাতে চিমটি দিলাম। চিমটি কাটার পরে যা বুঝতে পারলাম তা হলো আমি চোখের সামনে যা দেখতেছি তা কোনো কল্পনা নয়। আমার সামনে দাঁড়িয়ে আছে অদরা, যাকে দেখে এখনও আমার খুব রাগ হইতেছে। আব্বু আমার পার্সোনাল সেক্রেটারি কাকে রাখলো? আব্বু সব কিছু জেনে শুনে এমন কাজটি করলেও করতে পারতো। যে কিনা একজন বড়লোক বাবার একমাত্র মেয়ে, সে কি করে ঢাকা থেকে চলে এসে এই জায়গায় চাকরি করে? তার কোনো কিছুর তো কমতি ছিল না। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যেটা আমাকে আগেই জানতে হবে। এখন ওরে কিছু বলবো না, কথাগুলো মনে মনে বললাম। তারিকুল, তুমি? অদরা কথাটি অবাক হয়ে বলল। অদরা হয়তো আমাকে কখনো কল্পনাও করেনি যে তার সামনে তার ভালোবাসার মানুষটি এত বড় কোম্পানির মালিকের ছেলে হবে। সব ভাবনার জগতের অবসান ঘটিয়ে জি আমি কেন কখনো কি আশা করেননি যে আমি এই জায়গায় থাকতে পারি? তবে তুমি মিথ্যা কথা বলেছিলে কেন আমার সাথে? তোমার কেউ নেই পৃথিবীতে, তুমি গ্রাম থেকে এসেছো। যার বাবার এত টাকা, সে কেনই বা আমার একজন ড্রাইভার হয়ে চাকরি করছিলে? ফারিহা আমার সাথে বলতো যে তার ভাই তার ভালোবাসার মানুষের মন জয় করার জন্য ড্রাইভারের চাকরি করে, আর সেই ড্রাইভার যে তুমি, সেটা আমি কখনো ভাবতেও পারিনি। সব কিছুর মানে থাকে না যেমন, ঠিক তেমনই ভালোবাসার মানুষটি আমাদের কাছে থাকতে হলে আমরা কখনো সেই ভালোবাসার মানুষটিকে, ভালোবাসাকে অবহেলা করে চলি, কখনো ভালোবাসাটিকে মূল্যায়ন করতে পারি না। তোমাকে কিছু বলার সময় আমাকে দিয়েছিলে তুমি সেই দিন, বলো আমার কথার কোনো মূল্য দিয়েছিলে? বলো। দাওনি তো। আমি সেদিন অনেকবার বলেছিলাম যে আমি টাকাগুলো চুরি করিনি, কিন্তু আফসোস সেদিন এমন একটু মানুষ পাইনি যে আমার কথাটি বিশ্বাস করবে। সবাই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিলে তুমি একটিবারের জন্য সেই দিন বোঝার চেষ্টা করোনি। একটি কথা মনে রাখবে, বিশ্বাস আর ভালোবাসা একই সূত্রে গাঁথা। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসার কোনো মূল্য থাকে না, যার ফলে দুইটি ভালোবাসার শেষ পরিণতি হয়তো তাদের ভালোবাসার অবসান ঘটে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর পারতেছি না। কিসের মাফ চাইতেছো বলো? তোমাকে আমি কখনোই মাফ করে দিতে পারবো না। তুমি যার জন্য এখানে আসো সেটা বলো। আমার শরীরটা ভালো নেই, আমি এখন ঘুমিয়ে পড়বো নিচে গিয়ে। তুমি এমন করতেছো কেন বলো? ধুরো, তোমার সাথে এখনো আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। যা বলার আব্বুকে বলে দিও। কথাটি বলে রুমে চলে আসি। রুমে এসে ভাবতেছি, হাই রে মানুষ, আগে কেমন ছিল ও আর এখন কেমন হয়ে গেছে। যার চেহারা দেখলে যে কোনো ছেলে নিমিষে পাগল হয়ে যেত, আর আজকে সেই মেয়েটা কত শুকিয়ে গেছে। চেহারা নেই সে আগের মায়াবী প্রতিচ্ছবি, চেহারায় রয়েছে এক রাশ হতাশা। আমাকে জানতেই হবে এর কারণ। একথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তার কোনো স্মরণই নেই। অধরা রুমে গিয়ে কান্না ভেঙে পড়েছে। কান্না করতে করতে চোখে ফুলে গেছে। সকালবেলা রুম থেকে বের হয়ে নিচে এসে গাড়ি বের করে অফিসে চলে আসি। অফিসে এসে সোজা ম্যানেজারের রুমে চলে আসি। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে কেউ চিনতে পারেনি তো আবার বাবা? না চাচা, আমার যার জন্য এখানে এখন আসছি সেটা হলো অধরা এখানে কতদিন থাকবে বা চাকরি করবে। প্রায় 7 মাস যাবত বাবা। ও কেন এখানে কাজ করতেছে ওকে কখনো জিজ্ঞেস করেছিলাম ওর কাছে? ওর বাবাও একজন ব্যবসায়ী ছিলেন, ও একজন ভালো গায়িকা ছিলেন, ওর সব কিছু ভালোভাবে চলতেছিল। হঠাৎ করে একদিন ওর আব্বু ওদের বাসায় একজন নতুন ড্রাইভার আনে। তাকেও অনেক অপমানিত করত। ওর ভুল এক পর্যায়ে বুঝতে পেরে আর তাকে অপমানিত করতো না, বরং ও তাকে ভালোবেসে ফেলে। ও একজন সামান্য ড্রাইভারকে ভালোবাসতো কেন? তাকে তো একসময় দেখতেও পারতো না। শোনো বাবা, প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালোবাসা লাগা থেকে। রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি ক্রমশমে। একটু সুযোগ পেলেই সে জেগে ওঠে। চাচা আবার বলতে শুরু করলো।
ওর আব্বু ওকে বিয়ে দিবে তার বন্ধুর ছেলের সাথে, কিন্তু ও রাজি ছিল না। ও চায় ওর ভালোবাসার মানুষকে বিয়ে করতে। সেটা ওর আব্বু মেনে নিতে না পেরে ওর আব্বু আর জিসান মিলে ছেলেটিকে চুরির দায়ে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিতে বাধ্য করে। তবে সেটি অধরা জানতো না যে এইটি ওর বাবা আর জিসানের সাজানো নাটক ছিল। তার দিন কয়েক পরে অধরা রুম থেকে বের হয়ে ছাদে চলে আসে, আর তখন জিসান তার এক ফ্রেন্ডের সাথে সেই দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো বলতেছিল। এটি অধরা শুনতে পেরে জিসানকে ঠস ঠস করে চর মারে। জিসান চর সহ্য করতে না পেরে অধরার ইজ্জত নেওয়ার চেষ্টা করে। এটি অধরার আব্বু দেখতে পেয়ে বাধা দিতে গেলে তাকে সজোরে ধাক্কা মারে জিসান। এতে করে অধরার আব্বু টেবিলের কোণায় গিয়ে পড়ে, যার ফলে তার মাথা ফেটে অনেক রক্ত পড়ে। এক পর্যায়ে সে মারা যায়। জিসান জোর করে অধরার সকল সম্পত্তি লিখে নিয়ে বাসা থেকে বের করে দেয়। ও থানায় যায়নি? গিয়েছিল, কিন্তু জিসান বেশি টাকা দেওয়াতে পুলিশ কোনো কেস নেয়নি। এক পর্যায়ে হতাশ হয়ে চলে আসে বরিশালে। আমার মেয়ের বান্ধবীও তাই আমাদের এখানে আসে। আমি চাকরি করতে ওকে বারণ করলেও তা ও শোনেনি। এখন ওরে একটি ভালো জায়গায় বিয়ে দিতে পারলেই আমি একটু শান্তি পেতাম। এখনো বিয়ে করনি কেন? আর বলো না বাবা, ওরে যতদিন বিয়ের কথা বলেছি ততবারই বলে যদি কখনো বিয়ে করি তবেও ওর ভালোবাসার মানুষকেই করবে। যদি তাকে কখনো খুঁজে না পায় তবেও আর বিয়ে করবে না, সেটা বলে দিয়েছে। ও, আমি এখন তাহলে যাই চাচা, আব্বু কিছুক্ষণের ভিতরে চলে আসবে। তুমি হঠাৎ অধরার কথা জিজ্ঞাসা করলে কেন? সেটা সময় হলে বলবো। আমি এখন আসি তাহলে, ভালো থাকবেন। বিকেলে অনুষ্ঠান দেখা হবে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখি যে আব্বু, আম্মু এবং ফারিয়া চলে আসছে। কোথাও কি গিয়েছিলি? অফিসে গেছিলাম। কিসের জন্য? সেটা আমার থেকে তোমরাই ভালো জানার কথা। আব্বু আর কোনো কথা না বাড়িয়ে রুমে চলে গেল। বিকেলে 4টার সময় অনুষ্ঠানে আমরা সবাই গাড়ি নিয়ে চলে আসি। আমাদের গাড়ির সামনে 3টি BMW এবং পিছনে 3টি, মোট 7টি গাড়ি নিয়ে চলে আসি। আমাদের গাড়ি অনুষ্ঠানে আসা মাত্রই সবাই চারদিক থেকে ঘিরে ধরে। আমি গাড়ি থেকে বের হওয়া মাত্রই আমাদের গার্ডরা আমাদেরকে অনুষ্ঠান মঞ্চে নিয়ে চলে আসে। আমাদের এই অনুষ্ঠানে একটি মানুষকে বিশেষভাবে আসতে বলি। আমি আর সে হলো জিসান। জিসান এখানে আসার আগেও ভাবতে পারেনি যে আমি এতটা বড়লোক পরিবারের ছেলে। জিসান আমাকে দেখা মাত্রই চমকে যায়। জিসান মনে মনে বলতেছে, এ কি করে সম্ভব? ড্রাইভারটা এত বড় পরিবারের ছেলে, যাকে কিনা আমি বিনা অপরাধে অধরাদের বাসা থেকে ওরে বের করে দিয়েছিলাম। তাইলে এখন কি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে এখানে এনেছে? তাই যদি হয় তবে আমাকে এখানে আর থাকা যাবে না। আমাকে এখান থেকে যে করে হোক পালিয়ে যেতে হবে, যাতে তরিকুল আমাকে দেখতে না পায়। এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাইকে উদ্দেশ্য করে আব্বু বলা শুরু করলেন, আপনাদের মাঝে এখন আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দেব। আমাকে আব্বুর কাছে নিয়ে আমাকে দেখিয়ে বলতে শুরু করলো, এই হলো আমার একমাত্র ছেলে তরিকুল ইসলাম, যাকে এতদিন অনেকে আপনারা দেখেছেন, তবে কেউ তার আসল পরিচয় জানতে পারেননি। সে এতদিন ছদ্মবেশে ছিল। সবার সাথে কথা বলে বাসায় চলে আসি। অন্যদিকে জিসানকে খুঁজে পাওয়া যাইতেছে না, তার ফোন বন্ধ বলতেছে বারবার। জিসানের আব্বু সব জায়গায় তাকে লুক লাগিয়ে খুঁজতেছে, কিন্তু কোথাও জিসানকে খুঁজে পাইতেছে না। জিসানকে পাবে বা কী করে? জিসান যখন অনুষ্ঠান থেকে পালিয়ে যেতে চায় তখনই তরিকুলের লোকেরা ওকে ধরে নিয়ে একটা রুমের ভিতরে আটকিয়ে রাখে। রাত 12টা তখন তরিকুল অধরার রুমের সামনে গিয়ে অধরাকে ডাক দেয়। তখন অধরা কেবলমাত্র ওয়াশরুম থেকে বের হয়ে ফ্রেশ হয়ে তরিকুলের ডাকিয়ে অধরা দরজা খুলে দেয়। আর মনে মনে বলতেছে, এত রাতে ও আমার বাসায় আসলো কেন? যে কিনা আমার সাথে কথা বলতে দূরের কথা, আমাকে ঠিক করে দেখতেও পারে না। অমন করে কি দেখতেছ? তোমাকে। আমাকে অমন করে দেখার কি আছে? ওসব কথা বাদ দাও, এখন বলো তুমি হঠাৎ আমার বাসায় এত রাতে, তাও আবার? এখন তোমার সাথে রোমান্স করব, কথাটি মজা করে বললাম। বিয়ে করলেই তো পারো, আমার সব কিছুই তো তোমার জন্য রেখে দিয়েছি। আস্তে করে অধরা কথাটি বলল, তুমি কি বলতেছো? আস্তে করে? তুমি রাজি না থাকলে বলতে পারো। তুমি রাজি না থাকলে আমি অন্য মেয়ের কাছে চলে যাব। এখন অন্য মেয়ের কাছে যাব। কথাটি বলা মাত্রই অধরা আমার গলা জড়িয়ে ধরে এক হাত দিয়ে আমার ঠোঁট ওর আওতায় নিয়ে নিল। এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি অনেক কষ্টে ওকে ছাড়িয়ে নিলাম। এটা কি করলে তুমি? তুমি তাহলে কেন বললে অন্য মেয়ের কাছে যাবে? কথাটি বলে কান্না শুরু করে দিল। আমাকে ও কতটা ভালোবাসে তা ওর ব্যবহার দেখে আমি বুঝে গেছি। আমি ওর চোখে পানি মুছে দিয়ে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। তোমাকে আমি কথাটি মজা করে বলছিলাম তখন।
আর এমন মজা কখনো করবে না। তুমি ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমার ভাগ অন্য কাউকে দিব না। আচ্ছা ঠিক আছে, এখন পোশাক চেঞ্জ করে আসো, এখন এক জায়গায় যাব। কোথায় যাবে এত রাতে? আমার সাথে যেতে তোমার কোনো সমস্যা আছে নাকি? আমি আসতেছি। অনেকে হয়তো বা ভাবছেন আমি এত সহজে কেমন করে মেনে নিলাম। আসলে আমি জানি ভালোবাসার মানুষগুলো হারিয়ে থাকে কতটা কষ্ট পেতে হয়। অদর আমাকে হারিয়ে কষ্টটা পেয়েছে যতটা, তার চেয়ে অনেক বেশি ওর বাবার মৃত্যুতে পেয়েছে। একটি মানুষের এরপর আর কোনো কষ্ট দেওয়া মানে হয় না। সেও তো একটি মানুষ, তাকে কষ্ট দিলে আমার কোনো উপকার হতো না, বরং ও তো আমারই ভালোবাসার মানুষ। অদরাকে কষ্ট দেওয়া মানে আমি নিজেই নিজেকে কষ্ট দেওয়া, একই কথা। অদরাকে নিয়ে রওনা হয়ে জিসানের কাছে যাওয়ার জন্য। এইদিকে ওই তোরা কিসের জন্য আমাকে ধরে এনেছিস তা এখনো বলতেছস না কেন? তোকে আজ সার্কাস দেখাবো তার জন্য। তোদের এত বড় সাহস আমাকে আটকে রেখে আবার আমার সাথে মজা করছিস? তোর বাবার টাকা আছে, তুই তো বড় লোক, বাবার বেহায়া ছেলে। ছেলে আর বাবা একই বললে চলে। একজনের সম্পত্তি তাকে খুন করে তোদের নামে নিছ। তোর জন্য আজকে অনেক কিছু অপেক্ষা করতেছে, শুধু স্যার আসা পর্যন্ত অপেক্ষা কর। সেই স্যারটা কে তোদের? এমন সময় আমি বলে উঠলাম, আমি হলাম সেই লোক। তুই? এত অবাক হওয়ার কিছু নাই, তোর জন্য আরেকটি উপহার আছে। পিছন থেকে অদরা বের হয়ে আসলো। জিসান ভয় পেয়ে গেমে একাকার হয়ে গেছে। অদরা, তোমার জুতা খুলে ওকে মারো। তোমার যত অভিযোগ ছিল ওর প্রতি তার হিসাব শেষ করে আসো। অদরা জুতো খুলে ওকে অনেকক্ষণ মারতে থাকে। জিসান অনেকবার বলছে ওরে মাফ করে দিতে। ওই তারা ওকে বাকি ডোজটা দিয়ে মিশিয়ে দিয়ে মাটির ভিতরে। কথাটি বলে বাসায় চলে আসি। বাসায় আসতে বাজলো আরেক সমস্যা। এমনটা হবে তা আমি কখনো ভাবতেও পারিনি। এখন আর কাউকে ছাড় নয়, ইনশাল্লাহ। এত কিছু কেমন করে ঘটলো সামান্য এই অল্প কিছু সময়ের ভিতরে? আব্বু, কি হয়েছিল বলো? তুই বাসা থেকে বের হওয়ার পর জিসানের আব্বু আসে আমাদের বাসায়। বাসার ভিতরে কিছু গুন্ডা নিয়ে ঢুকে পড়ে। কারো কোনো কথা না শুনে ফারিয়া রুম থেকে তুলে নিয়ে যায়। বাসার দারোয়ানকে গুলি করে ফেলে চলে যায় বাসা থেকে। আর জিসানের আব্বু বলে যায় তার ছেলেকে না পেলে ফারিয়াকে তারা মেরে ফেলবে। ফারিয়ার কিছু হবে না, আমি ফারিয়াকে নিয়ে আসবো আজকে রাতের ভিতরেই ইনশাল্লাহ। তোমরা দোয়া করো যেন আমি সফল হতে পারি আমার বোনকে ফিরিয়ে আনতে। অদরা, তুমি আমাদের বাসায় থাকো। আমি যখন পর্যন্ত না আসবো তখন পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যাবে না, আমি না আসা পর্যন্ত। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও, কেমন? তোমার জন্য আমি বডিগার্ড বাসার চারদিকে রেখেছি। আমি ফারিয়াকে সবসময় ব্যবহার করার জন্য একটি ঘড়ি দিয়েছিলাম গিফট। সেই ঘড়িতে ট্র্যাকার ডিভাইস লাগিয়ে দিয়েছি যাতে কোনো সমস্যা হলে ওকে খুঁজতে খুব সহজে বের করতে পারি। ওর লোকেশন দেখা যাইতেছে যে ওকে নিয়ে কোনো গ্রামের দিকে নিয়ে যেতেছে শহর থেকে। আমি লোকেশন অনুযায়ী চলে আসি। লোকেশন যে জায়গায় শেষ তার কিছু দূর আগে গাড়ি থামিয়ে আমি তাদের গাড়ির কাছে চলে আসি। যা করার আমাকে ভেবেচিন্তে করতে হবে। তাদের গাড়ির কাছে এসে দেখি কেউ গাড়ির ভিতরে নেই। চারদিকে ভালো করে চেয়ে দেখি যেসব কিছু অন্ধকার। তবে এখান থেকে 2 মিনিটের পথ হবে সেখানে একটি ঘরে বাতি জ্বলতেছে। আমি ধীরে ধীরে ঘরটির পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। তখন ঘরের ভিতর থেকে ফারিয়ার কথার আওয়াজ শুনতে পেলাম। এখন আমি নিশ্চিত হলাম যে ফারিয়া এই জায়গায় আছে। আমি কোমর থেকে 2টি বন্দুক বের করে তাতে সাইলেন্সার লাগিয়ে নিলাম। বাড়ির পিছন দিক দিয়ে গিয়ে ঘরের ভিতরে কয়েকজন লোক আছে, আর কে বা কারা আছে তাদেরকে দেখার চেষ্টা করলাম। জানালার ফাঁক দিয়ে ঘরের ভিতরে 4 জনকে দেখতে পেলাম, ফারিয়া, জিসানের আব্বু এবং তার সাথে রয়েছে আরও 2 জন। আমি জানালার পাশে দাঁড়িয়ে 2 হাত দিয়ে 2টি বন্দুক জিসানের বাবার পাশে দাঁড়িয়ে থাকা 2 জনের দিকে তাক করে শ্যুট করে দিলাম। শ্যুট করার পরে জিসানের আব্বু যাতে বুঝে না উঠতে পারে যে কে এই 2 জনকে মারছে তার জন্য আমি লুকিয়ে পড়ি। এই 2 জনের নিতর দেহ মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথেই জিসানের আব্বু খুব বেশি ভয় পেয়ে যায়। মনে মনে ভাবতেছে কে বা কারা এত রাতে এই গ্রামের সজাগ আছে, আর আমাদের তো কেউ শত্রু নেই যে আমাদের বিরুদ্ধে। তাহলে কারা এই 2 জনকে মারলো? তার পাশে ফারিয়া ভয়ে চুপ করে আছে। ফারিয়া চারদিকে ভালো করে দেখতেছে। তখন আমি ওকে ইশারা দিতেই ও আমাকে দেখতে পায়। ওকে আমি চুপ থাকতে বলি। জিসানের আব্বুর অবস্থা দেখে আমি তো একদম হাসি থামাতে পারছি না। সে মাথায় হাত দিয়ে নিচের দিকে চেয়ে কিছু ভাবছে। তখনই এরই ফাঁকে ফারিয়া জানালার পাশে চলে আসে, আর আমি সে ফাঁকে তার হাতের বন্দুক তুলে দেই। ফারিয়া বন্দুক নিয়ে জিসানের আব্বুর দিকে তাক করে বলে, আপনাকে আর চিন্তা করতে হবে না, আপনার জন্য আরো অনেক কিছু অপেক্ষা করতেছে। এই বন্দুক পেলি কোথায়? এর মানে তুই ওদেরকে মেরেছিস? না তা কি করে হয়? তুই তো আমার সামনেই ছিলি,
তাহলে কে করেছে বল? তোর পিছনের দিকে তাকা। পিছনে তাকিয়ে আমাকে দেখে ঘাবড়েছে একদম। তুই কি মনে করেছিস তোর মতো সামান্য একজন লোক আমার বোনকে আমার কাছ থেকে আলাদা করতে পারবি? আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। কান্নাময় কণ্ঠে বলল, তোদের মতো লোকদেরকে মাফ করে দিলে আগাছা বাড়বে ছাড়া কমবে না। সো বাই। কথাটি বলে তার বুক বরাবর শ্যুট করে দিলাম। ফারিয়াকে নিয়ে রাতে শহরে চলে আসলাম। বাসায় আসতে সময় তখন 4টা বেজে গেছে। বাসায় কেউ ঘুমায়নি। ফারিয়াকে দেখে আম্মু ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আস্তে আস্তে করে সকাল হতে শুরু করলো। সকালের মিষ্টি রোদের মতো করে মনে হচ্ছে সকলের চিন্তাটার ছাপটাও মুছে গেছে ফারিয়াকে পেয়ে। সকালবেলা সবাই একসঙ্গে নাস্তা শেষ করে নিলাম। কিছুক্ষণ পরে ফারিয়া বলতেছে, ভাইয়া তুমি কি করতে চাও এখন বলো তো? কেন? অধরাকে বিয়ে করবে কবে সেটা বলো। আজ রাতে হবে, তবে সেটা খুব সাধারণ বিয়ের মতো। শুধুমাত্র কাজে এসে বিয়ে পড়িয়ে দিবেন, আর কেউ আসবেন না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে বিয়েতে খরচ কম সেই বিয়েতে সওয়াব বেশি। আমি যে অযথা টাকা বিয়েতে খরচ করতাম, আর তার দ্বিগুণ টাকা মসজিদ মাদ্রাসায় বৃদ্ধাশ্রমে দেব। খুবই ভালো আইডিয়া। তাহলে বাকি কাজ তুই কর, আর আমি একটু ঘুমিয়ে পড়ি। এটা কেমন অবিচার? তোর বড় আসতেছে, মানে সাকিব আসতেছে, আজকে তোর বিয়ে। তোমার বন্ধুকে আমি বিয়ে করব না। ও আজকে আসবে তা আমাকে বলেনি কেন? আমি বারণ করছি তাই। এখন গিয়ে সবকিছু ব্যবস্থা কর, আর এখান থেকে সর। আমি একটু শান্তিপূর্ণ একটি ঘুম দেই। ফারিয়া যেতেই রুমে অধরের আগমন। রুমের দরজা আটকে দিয়ে আমার পাশে এসে আমার বুকের উপর মাথা দিয়ে দিল এক ঘুম আমার সাথে। আমিও বারণ করিনি, কেননা তা করলে কোনো যে কাজ হবে না তা ভালোই করে আমার জানা আছে। রাতের বেলা ইসলামিক নিয়মে বিয়ের কাজ সম্পন্ন হলো। শুরু হলো ভালোবাসার মানুষটিকে নিয়ে নতুন পথ চলা। সমাপ্ত। হ্যালো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। This is the game we've all been waiting for. The final itself here at the 2024 UEFA European Championship. I'm Derek Ray, sitting high above the halfway line, and next to me, ready to provide expert analysis, is Stuart Robson. This should be fiercely contested. It's Spain versus Germany. Well, there's going to be some nerves out there for sure, but what an occasion this should be. It's going to be tense, it's going to be tight, but it's also going to be dramatic. It should be a terrific game. Well, as we know, Spain have a very rich pedigree when it comes to the European Championship. Winners in 1964, 2008 and 2012. And this current crop, you've got to say, must be in with an excellent chance of prevailing in the final. Well, I have to say, I've been really impressed with Spain. I thought they might come to this tournament and play possession football without any penetration, but that's not been the case. They've been good at the back, they've dominated in midfield, and they've been a threat every time they go forward. And he's broken free! And no-nonsense defensive clearance. Pedri. Moving into the advanced position. Safe pair of hands, did his job. Havertz. Morata. Carvajal. It's with Oyarzabal. Can he finish this? Oh, there's the goal! There's the opener! How about that? Well, here it is again. He goes past his marker so easily with just a drop of the shoulder, and he makes the finish look so easy. What a good goal that is. And the action underway again. The onus very much on Germany to find a response now. Morata. Pedri. And moving the ball forward with genuine purpose here. And credit is due for that good piece of defending. Might be onto something with that ball. Not the most confident clearance. Danger averted. Gundogan. Perfect tackle.
And there it is, the half-time whistle. Would the club secretary please note Mr. Moon has left the building. So the second half underway, with Germany chasing the game. Can they turn this around? Mikel Merino. Gundogan. He's in with a chance. It's a perfect challenge. Toni Kroos. Rodri. Morata. Mikel Merino. Now what can they do from here? In position. And the keeper more than equal to it. Here it is now, a substitution. Jamal Musiala. Joshua Kimmich. And with that, the attack fizzles out. And into the last 15 minutes of action. Musiala. Well, he prevented it from going over the line. Well, what an atmosphere we've got inside this stadium. The fans are driving the players on here. Surely they're going to hang on now. And Germany recovering possession well. Morata. Tah. Andri. Florian Wirtz. Making sure nothing came of it. And there goes the final whistle. Spain have won the Euros on this dramatic night here in Berlin. The joy, the ecstasy, also the disappointment, but ultimately the feeling of togetherness. Well, I have to say, they've been brilliant throughout